হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের শর্ট প্রশ্নের যে পরপর ভিডিও দিচ্ছিলাম, আজকের আবার একটি নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করছি। তো আজকের চ্যাপ্টার হলো ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় চ্যাপ্টার, নাগরিকতা। এই চ্যাপ্টারটির বেশ কিছু শর্ট প্রশ্ন পরপর ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো শুরু করছি তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ নাগরিকতা। চ্যাপ্টারটির প্রথম শর্ট প্রশ্ন হলো, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। অর্থাৎ একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো সেই রাষ্ট্রের নাগরিকরা। তারপর দ্বিতীয় প্রশ্ন কি বলছে, নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? কোন শব্দ থেকে? না, নগর শব্দ থেকে। নগর শব্দ থেকে নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে। তারপর তৃতীয় শর্ট প্রশ্ন হচ্ছে, নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোথায়? কোন দেশে? এই নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন দেশে? না, গ্রীসে। গ্রীসে হচ্ছে এই নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে। তারপর চতুর্থ প্রশ্ন কি বলছে, রাষ্ট্র অসৎ আচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে বা করে থাকে? রাষ্ট্র অসৎ আচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে বা করতে পারে? নাগরিককে রাষ্ট্র অসৎ আচরণের জন্য দেশ থেকে বহিষ্কার করতে পারে। তারপর পঞ্চম প্রশ্ন কি বলছে, নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন কে? নাগরিকরা। নাগরিকরা নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। অর্থাৎ একটি রাষ্ট্রের মধ্যে দুই ধরনের ব্যক্তি থাকে, একটি হলো নাগরিক এবং অপর হলো বিদেশি। আবার নাগরিকদের মধ্যে কিছু আছে সম্পূর্ণ নাগরিক, কিছু আছে অসম্পূর্ণ নাগরিক। এগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব, তোমরা বুঝতে পারবে যে সম্পূর্ণ নাগরিক বা অসম্পূর্ণ নাগরিক বলতে কী বোঝায়, বা নাগরিক এবং বিদেশি প্রত্যেকটা আলাদা আলাদা করে ধীরে ধীরে আমরা আলোচনা করব। তো যাই হোক, ষষ্ঠ প্রশ্ন কি বলছে, রাষ্ট্রে অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত কারা? রাষ্ট্রে অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত কারা? বিদেশিরা। বিদেশিরা হলো রাষ্ট্রে অস্থায়ী বাসিন্দা, আর নাগরিকরা হলো স্থায়ী বাসিন্দা। তারপর ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। তারপর অষ্টম প্রশ্ন কি বলছে, রাষ্ট্র কাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ করে থাকে? রাষ্ট্র কাদের উপর, অর্থাৎ একটি রাষ্ট্র কাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে বা করে থাকে? নিষেধ বানানটি এখানে মধ্যাহ্নস্য হবে, স্পেলিংটা ভুল আছে। তো যাই হোক, নিষেধ করে থাকে কাদের উপর? না, বিদেশিদের উপর। বিদেশিদের উপরে রাষ্ট্র অতিরিক্ত নিষেধ আরোপ করতে পারে। তারপর 9 নম্বর প্রশ্ন কি বলছে, রাজনৈতিক অধিকার সহ অন্যান্য অধিকার ভোগ করে কারা? রাজনৈতিক অধিকার সহ অন্যান্য অধিকার ভোগ করে কারা? সম্পূর্ণ নাগরিকরা। একটু আগেই বললাম যে নাগরিক দুই ধরনের হয়, একটি হলো সম্পূর্ণ, একটি হলো অসম্পূর্ণ নাগরিক। তো রাজনৈতিক অধিকার সহ অন্যান্য অধিকার ভোগ করে কারা? না, সম্পূর্ণ নাগরিকরা। তারপর 10 নম্বর প্রশ্ন কি বলছে, রাজনৈতিক অধিকার ছাড়া অন্যান্য অধিকার ভোগ করে কারা? এর আগের প্রশ্ন কি বললাম, রাজনৈতিক অধিকার সহ অন্যান্য অধিকার ভোগ করে কারা? সম্পূর্ণ নাগরিক। আর রাজনৈতিক অধিকার ছাড়া অন্যান্য অধিকার ভোগ করে কারা? না, অসম্পূর্ণ নাগরিক। তাহলে রাজনৈতিক অধিকার অসম্পূর্ণ নাগরিকরা ভোগ করতে পারে না, কিন্তু রাজনৈতিক অধিকার সহ অন্যান্য সমস্ত অধিকার ভোগ করে সম্পূর্ণ নাগরিক।
আর রাজনৈতিক অধিকার বাদে অন্যান্য সমস্ত অধিকার ভোগ করে অসম্পূর্ণ নাগরিকরা। এটাই সম্পূর্ণ নাগরিক এবং অসম্পূর্ণ নাগরিকের মধ্যে পার্থক্য। এইবারে রাজনৈতিক অধিকার কোনগুলো বা অন্যান্য যে সমস্ত অধিকারের কথা বলা হয়েছে সেগুলো কোনগুলো, সেগুলো আস্তে আস্তে আমরা এরকম শর্ট প্রশ্ন বলতে গিয়ে আলোচনা করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারবে বা জানতে পারবে। তো 11 নম্বর প্রশ্ন কি বলছে, রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেন কে? রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেন কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেন। তারপর 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বাহু কাকে বলা হয়? রাষ্ট্রের বাহু কাকে বলা হয়? না, নির্দিষ্ট ভূখণ্ডকে। নির্দিষ্ট ভূখণ্ডকে রাষ্ট্রের বাহু বলা হয়। তারপর 13 নম্বর প্রশ্ন কি বলছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর 14 নম্বর প্রশ্ন কি বলছে, সুনাগরিকের অন্যতম গুণ হলো, সুনাগরিকের অন্যতম গুণ হলো দেশপ্রেম। দেশপ্রেম হলো সুনাগরিকের একটি অন্যতম গুণ। তারপর 15 নম্বর প্রশ্ন কি বলছে, ভোটাধিকার আছে কাদের? ভোটাধিকার আছে কাদের? ভোটাধিকার আছে নাগরিকদের। নাগরিকদের ভোটাধিকার আছে। তারপর 16 নম্বর প্রশ্ন কি বলছে, একজন ব্যক্তি একই সঙ্গে নাগরিক হতে পারে, একজন ব্যক্তি একই সঙ্গে নাগরিক হতে পারে একটি দেশের, একটি দেশের নাগরিক হতে পারে। তবে আবার দ্বিনাগরিকত্ব আছে, সেখানে তার বিভিন্ন দিক আছে। তো যাই হোক, মোটামুটি আমরা বলতে পারি যে একজন ব্যক্তি একই সঙ্গে একটি দেশের নাগরিক হতে পারে। তারপর এখানে ওই দ্বিনাগরিকত্বই বলা হয়েছে। দ্বিনাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? দ্বিনাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? কোন শাসন ব্যবস্থা? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য দ্বিনাগরিকত্ব। তারপর দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে? দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। অর্থাৎ দ্বৈত নাগরিকতা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত আছে। তারপর 19 নম্বর প্রশ্ন কি বলছে, নাগরিকতা অর্জনের পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা যায়? নাগরিকতা অর্জনের পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়। নাগরিকতা অর্জনের পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা যায়। তারপর 20 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জন করা যায়, নাগরিকতা অর্জন করা যায় দুটি সূত্র দ্বারা। একটি হলো জন্মসূত্র, আরেকটি অনুমোদন সূত্র দ্বারা। জন্মসূত্রে নাগরিক এবং অনুমোদন সূত্রে নাগরিক। জন্মসূত্রে অর্থাৎ বাবা মা যে রাষ্ট্রের, সেই রাষ্ট্রের জন্মসূত্রে সেই রাষ্ট্রে তুমি নাগরিক হতে পারো। আবার এর মধ্যে আছে রক্তের সম্পর্ক, আরও বিভিন্ন ধরনের নাগরিকত্ব অর্জনের উপায় আছে। এটা হলো জন্মসূত্রে নাগরিক। আর আরেকটি হলো অনুমোদন সূত্রে নাগরিক। অর্থাৎ ধরে নাও তুমি কোনো একটা রাষ্ট্রে পরপর 10 বছর বা 10 বছরের বেশি হচ্ছে তুমি সেই দেশে থাকছো বা থেকেছো, এবারে তুমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারো। রাষ্ট্র যদি তোমার অনুমোদন স্বীকৃতি দেয় তাহলে তুমি সেই দেশের নাগরিক হতে পারো। এছাড়া এই দুটো বিষয়ের আরও বেশ কিছু দিক আছে, বেশ কিছু বিষয়বস্তু আছে, সেগুলো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো যাই হোক, এখন মোটামুটি একটুখানি জেনে নাও যে নাগরিকত্ব অর্জনের দুটি পদ্ধতি আছে, একটি হলো জন্মসূত্রে আরেকটি হলো অনুমোদন সূত্রে। তারপর 21 নম্বর প্রশ্ন কি বলছে, জন্মসূত্রে নাগরিকদের বলা হয়, জন্মসূত্রে নাগরিকদের বলা হয় স্বাভাবিক নাগরিক। স্বাভাবিক নাগরিক। তারপর শেষের দিকে এসছি আমরা। 22 নম্বর প্রশ্ন কি বলছে, শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে। শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন
সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে। এই নীতিকে বলা হয় রক্তের সম্পর্ক নীতি। রক্তের সম্পর্ক নীতি অর্থাৎ রক্তের সম্পর্কের ভিত্তিতে নাগরিকত্ব। তারপর 23 নম্বর প্রশ্ন কি বলছে? কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন জন্মসূত্রে, অর্থাৎ জন্মসূত্রেই কোনো ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের হলে তবেই সে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারবে। অনুমোদন সূত্রে কোনো ব্যক্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয় তাহলে কিন্তু সে রাষ্ট্রপতি হতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারবে না। এটা কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তাদের এই নিয়ম, কারণ তারা কেবলমাত্র জন্মসূত্রে নাগরিকদের তারা সম্পূর্ণ নাগরিক বলে মনে করে, কিন্তু অনুমোদন সূত্রে নাগরিকদের তারা সম্পূর্ণ নাগরিক বলে মনে করে না। তারপর 23 নম্বর কি বলছে? এটা 24 নম্বর প্রশ্ন হবে। গ্রেট ব্রিটেনে অনুমোদন সিদ্ধ নাগরিকদের বলা হয়, গ্রেট ব্রিটেনে অনুমোদন সিদ্ধ নাগরিককে বলা হয় পূর্ণ নাগরিক। গ্রেট ব্রিটেনে আবার আলাদা নিয়ম। গ্রেট ব্রিটেনে অনুমোদন সিদ্ধ নাগরিকদেরও কি বলা হয় না পূর্ণ নাগরিক, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের অনুমোদন সিদ্ধ নাগরিককে কিন্তু পূর্ণ নাগরিক বলা হয় না। সেখানে গ্রেট ব্রিটেনে কিন্তু অনুমোদন সিদ্ধ নাগরিককেও পূর্ণ নাগরিক বলা হয়ে থাকে। তারপর লাস্ট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন। কোন দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পাবেন? কোন দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পাবেন? কোন দেশের? না, জাপান। জাপানের কোনো মহিলাকে যদি অন্য কোনো দেশের পুরুষ বিবাহ করে তাহলে এই বৈবাহিক সূত্রে সেই ব্যক্তি জাপানের নাগরিকত্ব পাবে। এটি হলো জাপানের নিয়ম। এরকম বিভিন্ন সূত্রে বা বিভিন্নভাবে নাগরিকত্ব অর্জন করা যায়, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো আজকের এই 25টা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রয়োজন হলে খাতাতে লিখে নিও। এর পর ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।